দেখো, আমরা আজকে অধ্যায় 11 এর 2 নাম্বার ক্লাসের তড়িৎ বিশ্লেষণ দিয়ে শুরু করছি। হাউস ওয়ারিংটা তোমরা একটু পড়ে নিবা, এটা তেমন একটা আসে না। তো আমরা তড়িৎ বিশ্লেষণ দিয়ে শুরু করছি। কোন দ্রবণের মধ্যে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে বলে তড়িৎ বিশ্লেষণ। দ্রবণ মানে কি থাকে বলতো সেখানে? দ্রব প্লাস দ্রাবক। কি থাকে বলো? দ্রব প্লাস দ্রাবক মিলেই তৈরি হয় কি? দ্রবণ। এই দ্রবণের মধ্যে যদি আমি কারেন্ট দিই, হ্যাঁ, যদি তড়িৎ প্রবাহিত করি, সেগুলো কি হয়ে যাবে? ভেঙে যাবে। যেমন আমরা সোডিয়াম ক্লোরাইড একটা দ্রবণ। সোডিয়াম ক্লোরাইড দ্রবণ মানে কি বলো? সোডিয়াম ক্লোরাইড মানে আমরা কি খাবার লবণ। খাবার লবণ পানির মধ্যে যদি দিয়ে দিই, এটা কি হয়ে গেছে? সোডিয়াম ক্লোরাইড দ্রবণ হয়ে গেছে না? আর সের মধ্যে কি আছে? প্লাজার মানে আছে। তো এই প্রবাহ যদি চালনা করি, তাহলে অণুগুলোর মধ্যে কি হয়ে যাবে? একটা ধনাত্মক আয়ন তৈরি হবে, একটা কি ঋণাত্মক আয়ন তৈরি হবে। এটাকেই বলা হচ্ছে কি? তড়িৎ বিশ্লেষণ। বলো বুঝে গেছে কিনা? তোমরা কি পারবো? কোনো দ্রবণের মধ্যে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক এবং ঋণাত্মক অংশে বিভক্ত করার প্রক্রিয়াকে বলে কি? তড়িৎ বিশ্লেষণ। বলো বুঝে গেছে কিনা? তড়িৎ বিশ্লেষণ কি ক্লিয়ার সবার এখন? তড়িৎ প্রবাহ করে দ্রবণের যে দ্রবটিকে দুই ভাগে বিভক্ত করা হয় তাকে তড়িৎ দ্রব বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। তাহলে সোডিয়াম প্লাস একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ক্লোরিন মাইনাস একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বুঝে গেছে? সোডিয়াম প্লাস একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ক্লোরিন মাইনাস একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ক্লিয়ার অর নট ক্লিয়ার? ক্লিয়ার দেন না? আমরা আগে দেখেছি যে পরিবাহকের দুই পাশে ব্যাটারি সেল দিয়ে বিভব পার্থক্য তৈরি করলে পরিবাহকের পরিবাহকের দুই পাশে ব্যাটারি সেল যদি আমরা বিভব পার্থক্য তৈরি করি, তাহলে পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলো কি হয়? প্রবাহিত হয়। কথাটা কি বুঝতে পারছেন? মাথা অনেক উপর দিয়ে যাচ্ছে। ব্যাটারি, এই ব্যাটারির প্লাস এবং মাইনাসটাকে যদি আমি একটা তড়িৎ যন্ত্রের সাথে যুক্ত করি, দেখো, পরিবাহকের দুই পাশে, এটা একটা পরিবাহক, এটা কি? পরিবাহক। এই পরিবাহকের দুই পাশে যদি ব্যাটারি সেল থেকে মানে নিয়ে বিভব পার্থক্য যদি তৈরি করতে পারে, তোমাদেরকে বলছিলাম না তড়িৎ প্রবাহ কখন হয়? যদি তার মধ্যে কি হয়? বিভব পার্থক্য সৃষ্টি হয়। তখন বিভব পার্থক্য কখন হয়? ইলেকট্রন প্রবাহের কারণে। লাদিন কথাগুলো বলছিলাম না? বলতো ব্যাটারিতে কি কি ঘটনা ঘটছিল? বলতো ব্যাটারির মধ্যে কি ঘটনা ঘটছিল? বলো। ব্যাটারির এটাকে কি বলে? ক্যাথোড। এটাকে কি বলে? অ্যানোড। বলো কি হয়েছিল ব্যাটারিতে? এখানে রাসায়নিক বিক্রিয়া হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর মধ্যে কি হয়? রাসায়নিক বিক্রিয়া হয়। রাসায়নিক বিক্রিয়া হলে ইলেকট্রন গুলো অ্যানোড থেকে কার কাছে চলে যায়? ক্যাথোডের কাছে। ইলেকট্রন যখন অ্যানোড থেকে ক্যাথোডের কাছে চলে যায়, বেশি আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, কি অবস্থা? থাকলো ভাই, কোনো কাজ নাই, বসে আছে মোবাইল চালাবে তারপরে ভাই জায়গায় দিতে পারছে না স্টুডেন্ট। আমি হলে তো ডিরেক্ট বদনাম করা শুরু করতাম, কিছু স্কুলে দিবেনই না। কোন স্কুলে অবশ্য কোন স্কুলে পড়া হয় না। যাই হোক, অ্যানোড থেকে ইলেকট্রনটা কার কাছে চলে যাচ্ছে? ক্যাথোডের কাছে। তাই ইলেকট্রন যদি চলে যায়, সেখানে কিসের সৃষ্টি হবে? বিভব পার্থক্যের সৃষ্টি হবে না? বিভব পার্থক্য সৃষ্টি যখন হবে, এখন এই অবস্থায় তুমি যদি এখান থেকে একটা তার, এটার মধ্যে এখান থেকে একটা তার যদি তুমি কি করো, পরিবাহের সাথে যদি যুক্ত করো, একটা তার যদি তুমি যদি কার সাথে যুক্ত, মনে করো এটা একটা লাইন, হ্যাঁ এটা একটা লাইন, তুমি যদি পরিবাহের সাথে যুক্ত করো, তাহলে এবার ইলেকট্রন কার কাছে বেশি? ক্যাথোড। তাহলে এখন এখন ইলেকট্রনটা কি হবে? ক্যাথোড থেকে কার কাছে চলে যাবে? অ্যানোডের কাছে চলে যাবে। এইভাবে করে ঘটনাগুলো ঘটতে থাকবে। ব্যাটারিতে কি হয় বলো? ক্যাথোড থেকে অ্যানোডে যায়। আবার বলছি, ব্যাটারিতে কি হয়? সরি ভুল বলছি, অ্যানোড থেকে ক্যাথোডে যায়। ব্যাটারির ভিতরে কি হয়? অ্যানোড থেকে ক্যাথোডে যায়। আর আর এখানে কি কি হবে? তড়িৎ পরিবাহকে কি কি হবে? ক্যাথোড থেকে অ্যানোড। বুঝে গেছে? তো এই কথাটাই বলছে। পরিবাহকের দুই পাশে ব্যাটারি সেল দিয়ে বিভব পার্থক্য তৈরি করলে
পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, যেটাকে আমরা বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ বলি। তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের ভিতর দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়? তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হবে। তড়িৎ বিশ্লেষণের বা ইলেকট্রোলাইসিসের সময় তড়িৎ দ্রবটি ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে কি থাকে? বিভক্ত হয়। আচ্ছা, একটু খাতাগুলো আগে দিয়ে দাও। যতটুকু বলছি কতটুকু বুঝতে পারছো? দেখো আবার বলছি, পরিবাহকের দুই পাশে ব্যাটারি সেল দিয়ে বিভব পার্থক্য তৈরি করলে পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলো কি হয়? প্রবাহিত হয়। এটা তো আমরা বুঝছি, যেটাকে আমরা বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ বলি। হ্যাঁ, আমরা আগে দেখেছি যে পরিবাহকের দুই পাশে ব্যাটারি সেল দিয়ে বিভব পার্থক্য তৈরি করলে পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলো কি হয়? প্রবাহিত হয়, যেটাকে আমরা বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ বলি। এটা তো আমরা আগে পড়ছিলাম। ওকে, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের ভেতর দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত করা হবে? তুমি যখন তড়িৎ বিশ্লেষণ করবা, মনে করো সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, লবণ পানির দ্রবণ, সোজা কথা, এর মধ্যে কিভাবে তড়িৎ বিশ্লেষণটা হয়? লবণ পানির দ্রবণের ভিতরে কেমনে করে তড়িৎ বিশ্লেষণটা হয় সেটা আমরা এখন দেখবো। তড়িৎ বিশ্লেষণের বা ইলেকট্রোলাইসিসের সময় তড়িৎ দ্রবটি ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে বিভক্ত হয়। যদি আমি উদাহরণ দিই, মনে করো সোডিয়াম প্লাস আর হচ্ছে কি, মনে করো ক্লোরিন মাইনাস, এই যে বিভক্ত হয়ে গেল, এবং ধনাত্মক আয়নের প্রবাহ দিয়ে দ্রবণে বিদ্যুৎ প্রবাহ করা হয়। কোন আয়নের থেকে? ধনাত্মক আয়ন থেকে। ধনাত্মক আয়ন থেকে কি বিদ্যুৎ প্রবাহটা করা হয়। সকল এসিড, ক্ষার এবং কয়েকটি নিরপেক্ষ লবণ, এসিড মেশানো পানি ইত্যাদি তড়িৎ দ্রব। যদি বলে তড়িৎ দ্রব কারা, নিচের গুণের তড়িৎ দ্রব, এগুলো দিতে পারে অথবা এগুলোও দিতে পারে। তাহলে কারা তড়িৎ দ্রব হবে? সকল এসিড, ক্ষার, নিরপেক্ষ লবণ, এসিড মেশানো পানি, এগুলো সবগুলো হচ্ছে কি তড়িৎ দ্রব। আবার উদাহরণ হিসেবে যদি দাও, সালফিউরিক অ্যাসিড, এটা কি কি বলে? নাইট্রিক নাইট্রিক অ্যাসিড বলে এটাকে। কপার সালফেট, সিলভার নাইট্রেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবগুলো হচ্ছে কি বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বলো এতটুকু বুঝতে পারছো কিনা? সত্যি বুঝছো? তাহলে আমরা এখান থেকে কি কি বুঝলাম? কখন ইলেকট্রন গুলো প্রবাহ হওয়া শুরু হয়? ইলেকট্রন প্রবাহ শুরু হয় কখন? বলো, বিভব পার্থক্য দিতে পারলে। যদি আমি কোনোভাবে এখানে বিভব পার্থক্য দিতে পারি তাহলে কি কি হবে? বিভব পার্থক্য কে দেয়? ব্যাটারি। কে দেয়? ব্যাটারি দিবে। অর্থাৎ ইলেকট্রন প্রবাহ হলেই বিভব পার্থক্য হবে। তাহলে বিভব পার্থক্য কে দেয়? সোজা কথা, ইলেকট্রন প্রবাহ মানেই কি বিভব পার্থক্য। বিভব পার্থক্য হলেই কি হবে? ইলেকট্রন প্রবাহ হবে। তাহলে এটা কে দিবে তোমাকে? ব্যাটারি দিবে। ঠিক আছে, তাহলে ব্যাটারি তোমাকে বিভব পার্থক্য দিবে, সেই বিভব পার্থক্যের কারণে তোমার ইলেকট্রন প্রবাহ হবে। ইলেকট্রন প্রবাহ হলে ওই যে বিভব পার্থক্য হলে কি ইলেকট্রন প্রবাহ, আর এটাকে আমরা আমরা বলি কি তড়িৎ প্রবাহ। বলো বুঝা গেছে কিনা? বলো, কি হলে ইলেকট্রন প্রবাহ হয়? বিভব পার্থক্য হলে। বিভব পার্থক্য কে দেয়? ব্যাটারি। ক্লিয়ার? আচ্ছা, এখন কখন তড়িৎ প্রবাহ হবে? যখন ওই দ্রবটার মধ্যে কি থাকবে? ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন থাকবে। কখন তড়িৎ প্রবাহ হবে? যখন ব্যাটারিটার মধ্যে কি কি থাকবে? ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন থাকবে। তারপর হচ্ছে কারা কারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? অ্যাসিড, ক্ষার, কি নিরপেক্ষ লবণ, এসিড মেশানো পানি, এগুলো সবগুলো হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সালফিউরিক অ্যাসিড, যেমন উদাহরণ হিসেবে কি আছে? সালফিউরিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, কপার সালফেট, সিলভার নাইট্রেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবগুলো হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই প্যারাটা সবার ক্লিয়ার? আমরা জানি স্বাভাবিক অবস্থায় পরমাণু বা অণুতে ইলেকট্রনের সংখ্যা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যার কি সমান হয়ে থাকে। স্বাভাবিক অবস্থায় পরমাণু বা অণুতে ইলেকট্রনের সংখ্যা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যার সমান হয়ে থাকে। কোনো অণু বা পরমাণু বা যৌগমূলক যদি স্বাভাবিক সংখ্যা ইলেকট্রনের চেয়ে কম বা বেশি ইলেকট্রন থাকে তাকে আয়ন বলে। সোডিয়ামে কটা ইলেকট্রন থাকে? 11টা। যদি তার থেকে যদি একটা ইলেকট্রন নিয়ে ফেলি, সেটাকে সোডিয়াম থাকে?
তখন সেটা কি সোডিয়াম মুক্ত মৌল? না, সেটাকে আমরা কি, তখন আর সে মৌল থাকে না, সে হয়ে যায় কি আয়ন। বুঝো জিনিসটা, এই সোডিয়ামটা হচ্ছে মুক্ত মৌল, যার কয়টা ইলেকট্রন? 11টা, এটা মুক্ত মৌল। আর যখন একটা ইলেকট্রন সে দিয়ে দিবে, তখন এখানে কয়টা ইলেকট্রন হচ্ছে? 10টা ইলেকট্রন। তখন এটাকে আর মুক্ত না, এটা আমরা কি বলি? আয়ন। এগুলো একটু খাতায় লিখো এই জিনিসটা। সোডিয়াম 11 থাকলে তাকে আমরা বলি কি? মুক্ত মৌল বা মুক্ত পদার্থ। আর যখন ইলেকট্রন কমে যাচ্ছে স্বাভাবিকের থেকে, তখন সেটাকে আমরা বলবো কি? আয়ন। ইলেকট্রন সংখ্যা কম হলে তাকে বলবো ধনাত্মক আয়ন। এটা হয়। বলো তো ইলেকট্রন এখানে কম নাকি বেশি? কম। কম হলে বলবো কি? ধনাত্মক আয়ন। আর যদি স্বাভাবিক যদি বেশি হয়, আমরা তাকে কি বলবো? ঋণাত্মক আয়ন। বলো বুঝা গেছে কিনা? বুঝা গেছে? মুক্ত মৌল, 11টা ইলেকট্রন থাকলে মুক্ত মুক্ত মৌল বা অণু বা পরমাণু এরকম বলে। মুক্ত মৌল থেকে যদি মানে হচ্ছে না কোনো পরমাণু থেকে যদি মুক্ত মৌলটাকে নিয়ে ফেলে তাহলে ওটা আয়ন হয়ে যাবে। মানে যতটা ইলেকট্রন থাকা দরকার তাতে যদি কম বেশি হয়, তাহলে সেটা কি? আয়ন হয়ে যাবে। ইলেকট্রন যদি বেশি থাকে, ইলেকট্রন বেশি মানে কি? মাইনাস থাকা, তাহলে সে কি? ঋণাত্মক হয়ে যাবে। ইলেকট্রন কম থাকা মানে কি? মাইনাসটা কমে যাওয়া, তার মানে সে কি? ধনাত্মক হয়ে যাবে। এটা দিয়ে বলছিলাম আর কি। বুঝতে পারছো? এবার একটু দেখো, এবার একটু দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্রব ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে ভাগ হয়ে যায়। এটা তো আমরা বুঝছি, যেমন সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস হয়ে যায়। একটু আগে উল্লেখ করা তড়িৎ দ্রবগুলো নিচে দেখানো উপায়ে বিভক্ত হয়ে যায়। এই যে এখানে কিছু বিশেষ পদার্থ দেখছো না, এগুলো কিভাবে করে বিভক্ত হয় সেটাই এখানে উনি বলছেন। দেখো, দেখো, H2SO4, H প্লাস SO4 মাইনাস, H প্লাস NO3 মাইনাস, কপার প্লাস SO4 মাইনাস, সিলভার প্লাস NO3 মাইনাস, সোডিয়াম প্লাস OH মাইনাস। বুঝতে পারছো? এবার একটা জিনিস খেয়াল করো, এখানে ওরা দুইটা মাইনাস দিচ্ছে। এটা কি কিভাবে লিখে যায় জানো? এটা কি কিভাবে লিখে জানো? SO4 2 মাইনাস, এই যে এটাও সেম, SO4 2 মাইনাস। আর ওটাকে কি লিখা যায়? Cu 2 প্লাস। ক্লিয়ার অর নট ক্লিয়ার? মনে হয় বোঝনি। আই তো তুমি মনে হয় বোঝনি, মনে হয় বোঝনি। সেইম অন ইউ। এখানে বলো কয়টা ইলেকট্রন আছে? এখানে কয়টা ইলেকট্রন আছে? মাইনাস দুইটা। দুইটা মাইনাস, কয়টা মাইনাস আছে? দুইটা মাইনাস, তাই কি 2 মাইনাস হবে। এখানে এখানে কয়টা মাইনাস আছে? তাহলে এটাও কি আছে? 2 মাইনাস। এখানে কয়টা প্লাস আছে? তাহলে কি আছে? 2 প্লাস। বুঝে গেছে কিনা বল? সত্যি সত্যি বুঝেছো নাকি কিছুই বুঝনি? বুঝনি? নাচো। মনে মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা। স্যার এখানে 1 প্লাস, এখানে 2 মাইনাস কেন? বলতে পারবা? এখানে 1 প্লাস, এখানে 2 মাইনাস কেন? কারণ হাইড্রোজেন ইলেকট্রন ছাড়তে পারে কয়টা মূলত হিসাবে? একটা, তাই 1 প্লাস। সালফেট ইলেকট্রন নেয় কয়টা? দুইটা। তো একে ব্যালেন্স দেওয়ার জন্য এখানে কি 2 আসছে আর কি। দুইটা হাইড্রোজেন, দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ওই দুটো ইলেকট্রন, দুজন হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন একজন সালফেট নিয়ে নিচ্ছে। বুঝো নাই? হাইড্রোজেন কয়টা ইলেকট্রন ছাড়তেছে? একটা। কয়টা ইলেকট্রন ছাড়তেছে? একটা। একটা হাইড্রোজেন কয়টা ইলেকট্রন ছাড়তে পারে? একটা। কিন্তু সালফেট লাগবে কয়টা? সালফেট কি একটা ইলেকট্রন নিবে? হাইড্রোজেন ছাড়ছে কয়টা? একটা। তো বলবে না আমি একটা নিব না,
তাহলে কি করতে হবে, আরেকটা হাইড্রোজেনকে কি, তুই গিয়ে আরেকটা হাইড্রোজেনকে নিয়ে আয়। তাহলে দুইটা হাইড্রোজেন আসলো, দুইটা হাইড্রোজেন আসলো, এসে এবার বলো কি ধন্য। তাহলে একটা হাইড্রোজেন করে ইলেকট্রন ছাড়ে একটা, দুইটা হাইড্রোজেন করে ইলেকট্রন ছাড়ে দুইটা, এই দুইটা ইলেকট্রন কে কে গ্রহণ করে, সালফার। বুঝে গেছে কিনা বলুন, নাচুন। এবার দেখো কপার কটা ইলেকট্রন ছাড়ে, দুইটা, সেই দুইটা ইলেকট্রন কে কে গ্রহণ করছে, সালফেট গ্রহণ করছে। বুঝ গেছে কি গেছে না, গেলে নাচুন। বিখ্যাত বিজ্ঞানী আরিনিয়াস, বিখ্যাত বিজ্ঞানী আরিনিয়াস চৌধুরী 1881 সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন। তিনি দেখিয়েছিলেন এসিড, ক্ষার বা লবণ জাতীয় যৌগিক পদার্থকে তরলে দ্রবীভূত করলে সেগুলো আয়োয়ান আয়োনায়িত কি জিনিস আয়োনায়িত, আয়নিত অবস্থা বললে কোনো সমস্যা হতো স্টিফিন? আচ্ছা, আয়োনায়িত হয়ে সমপরিমাণ ধনাত্মক এবং ঋণাত্মক আধান বা চার্জযুক্ত আয়নে ভাগ হয়ে যায়। একই না বলুন, সমপরিমাণ হয়েছে না? এখানে কয়টা ছিল বলো, দুইটা, এখানেও দুইটা, একটা একটা, দুইটা দুইটা, একটা একটা, ঠিক আছে না, সমপরিমাণ। তো বুঝতেছো এগুলো, মাথায় আছে, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, আসবে খুব পরীক্ষায়। এবার এই কথাটা খুবই 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 ইম্পর্টেন্ট, বইতে একটু দাগায় রাখো। বই আনো নাই কেন? এই সপ্তাহে বিজ্ঞান পড়াবো বলছিলাম না, অফলাইন ক্লাস বিজ্ঞান, অনলাইন ক্লাস জুম, এই ম্যাথ। আদানযুক্ত অবস্থায় আয়নগুলো রাসায়নিক ধর্ম প্রকাশ পায় না কোনোভাবেই, এটা খুবই ইম্পর্টেন্ট। কোনোভাবেই তারা তাদের নিজের ধর্ম প্রকাশ করবে না। সোডিয়ামের যে নিজের একটা ধর্ম আছে, লিস্টেন টু মি। সোডিয়াম কি ধাতু, সোডিয়াম কি, সোডিয়াম কি ধর্ম প্রদর্শন করে, ধাতু ধর্ম প্রদর্শন করে। কিন্তু ইলেকট্রন যদি দিয়ে ফেলে, যদি সোডিয়াম প্লাস হয়ে যায়, সে আর তার ধাতু ধর্ম প্রকাশ করবে না। আয়ন কখনো তার রাসায়নিক ধর্ম প্রকাশ করে না। কে রাসায়নিক ধর্ম প্রকাশ করে, মৌল। সোডিয়াম রাসায়নিক ধর্ম প্রকাশ করবে, ক্লোরিন গ্যাস প্রকাশ করবে, কিন্তু যখন তুমি সেখান থেকে ইলেকট্রন দেওয়া নেওয়া করে ফেলবা, আয়ন যখন হয়ে যাবে, তখন সে রাসায়নিক ধর্ম প্রকাশ করবে না। মনে থাকবে কথাটা? বলো কি বলেছি। আয়নিত অবস্থায়, বলো বলো কি বলছি বলো, আয়নিত অবস্থায় রাসায়নিক ধর্ম প্রকাশ করবে না। মনে থাকবে, মনে থাকবে। তবে চার্জহীন, চার্জহীন মানে কি, আয়নহীন, আধানহীন বা নিষ্ক্রিয় হলে এরা আবার কি করতে পারে, রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে। আয়নগুলো তরলের মধ্যে, আয়নগুলো আয়নগুলো তরলের মধ্যে কিভাবে করে ঘুরে বলো, বিক্ষিপ্ত ভাবে ঘুরে। ত্রিং ত্রিং ত্রিং, সোডিয়াম আয়ন একটা এখানে একটা ওখানে একটা এখানে বিভিন্ন দিকে ছুটোছুটি করে। পরিবাহকে যেরকম ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহ করতে পারে, দ্রবণে এই আয়নগুলো সেরকম বিদ্যুৎ পরিবহন করে। তারের মধ্যে দিয়ে, পরিবাহক মানে কি তার, তারের মধ্যে কে প্রবাহিত হয়, আয়ন মানে কি ইলেকট্রন। আয়ন মূলত আমরা জানি ধনাত্মক এবং ঋণাত্মক, প্রোটন এবং ইলেকট্রন। প্রোটন তো জীবনেও নড়াচড়া করে না, প্রোটন কোথায় থাকে দেখি বলো, নিউক্লিয়াসের ভেতরে, সেটা জীবনেও নড়াচড়া করবে না। আর ইলেকট্রন থাকে দেখো, এটা যদি একটা পরমাণু হয়, ইলেকট্রন থাকে কোথায়, বাইরে। এখানে কি থাকে, প্রোটন আর নিউট্রন। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, প্রোটন আর কি নিউট্রন। তাহলে নড়াচড়া করে কি, ইলেকট্রন। কে নড়াচড়া করে, ইলেকট্রন নড়াচড়া করে, প্রোটন নড়াচড়া করে না। তাহলে চলাচল করে কি, ইলেকট্রন। তড়িৎ পরিবাহের মধ্যে কে চলাচল করে, ইলেকট্রন। ঠিক সেম ভাবে পরিবাহকে যেরকম ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহ করতে পারে, মানে ইলেকট্রন চলাচল করতে পারে, দ্রবণে এই আয়নগুলো, কোন আয়নগুলো বলতো, মূলত কোন আয়নগুলো চলাচল করে, এই যে সোডিয়াম প্লাস ক্লোরাইড, এই আয়নগুলো আর কি, সেরকম কি করতে পারে, বিদ্যুৎ প্রবাহ করতে পারে। কিভাবে করে, এটা বিশাল একটা কথাবার্তা। কিভাবে করে বিদ্যুৎ পরিবহন করে দ্রবণে, দেখো। মনে করো সোডিয়াম, মুক্ত সোডিয়াম কয়টা ইলেকট্রন দান করে, একটা। সে কিসে পরিণত হয়, সোডিয়াম প্লাস। তাহলে ইলেকট্রন ছেড়ে দিছে না, সে ইলেকট্রনকে ছুটোছুটি করবে, ছুটোছুটি করতে করতে সে কাকে খুঁজবে, যে তাকে নিবে। সোডিয়ামের ওই দ্রবণে কি আছে, সোডিয়াম আছে আর কি আছে, ক্লোরিন। কারণ ক্লোরিন বলছে কি, তোরা আমি পাইছি এদিকে, ক্লোরিন কি ইলেকট্রনটা নিয়ে নিবে। তাহলে একদম ছাড়ছে, তিন 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 তিন, ছাগলের তিন ওর বাচ্চার মতো যে তিন তিন করতেছিল ইলেকট্রনটা, কোথায় যাবে কোথায় যাবে, সেটাকে কে লুফে নিচ্ছে, ক্লোরিন লুফে নিচ্ছে। তাহলে ক্লোরিন যেহেতু ইলেকট্রন নিয়ে নিচ্ছে,
ক্লোরিন কিসে পরিণত হয়ে যাচ্ছে? মাইনাসে। এই যে ইলেকট্রন একটা কি আদান প্রদান করছে না? কি বলছে একটু আগে, ইলেকট্রন আদান প্রদান ঘটলে কি হয়? তড়িৎ প্রবাহ হয়। তাহলে এই তড়িৎ প্রবাহটা কে করছে? কে করছে? ওই আদানগুলো করছে না, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এই আদানগুলো করছে না, এই কথাটাই বলছে। দ্রবণে এই আয়নগুলো সেরকম বিদ্যুৎ প্রবাহ করতে পারে। অনেক অন ইউ। দ্রবণে কি আছে? সোডিয়াম আর ক্লোরিন। মুক্ত সোডিয়াম আছে মনে করো, মুক্ত সোডিয়াম যদি একটা ইলেকট্রন দান করে, সে কিসে পরিণত হবে? Na+। তখন সোডিয়াম পরিণত হবে। তাহলে ইলেকট্রন দান করে দিচ্ছে, সেই ইলেকট্রনটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো পুরো দ্রবণের মধ্যে ত্রিং 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 করে লাফাচ্ছে না? তাকে কে নিয়ে নিবে? ক্লোরিন নিয়ে নেবে। ক্লোরিন ছিল মুক্ত ক্লোরিন। সে একটা ইলেকট্রন নিয়ে নিলে সে কি 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 হয়ে যাবে? আয়নিত ক্লোরিন, ক্লোরিন মাইনাস হয়ে যাবে। বুঝা গেছে কিনা বলুন? নাচুন। ক্লিয়ার? নাচুন। এখন এই তরলের মাঝে দুটি পরিবাহী দণ্ড বা তড়িৎদ্বার রেখে তরলের ভেতর যদি বিদ্যুৎ প্রবাহ করা হয়, তাহলে ঋণাত্মক আয়নগুলো অ্যানোড এবং ধনাত্মক আয়নগুলো ক্যাথোডের দিকে প্রবাহিত হয়। কথাটা একটু বোঝার চেষ্টা করো। এখন এই তরলের মাঝে দুইটি পরিবাহী দণ্ড, এই মনে করো এই সোডিয়াম ক্লোরাইড দ্রবণটার ভিতরে আমি যদি দুটো পরিবাহী দিয়ে দিই, যেটা একটা বলে অ্যানোড, একটা বলে ক্যাথোড, ব্যাটারির সাথে এখানে যুক্ত থাকবে, যেটা ব্যাটারির ধনাত্মক বান্ধব সাথে যদি যুক্ত থাকে তাকে বলে অ্যানোড, যেটা ঋণাত্মক বান্ধব সাথে যুক্ত থাকে তাকে বলে কি? ক্যাথোড। ঠিক আছে? একটু কষ্ট করে লিখে ফেলো এগুলো, যেটা যেটা আমি বলছি কষ্ট করে লিখে ফেলো। এটা 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 একটু করে সুন্দর করে রাখো। ঠিক আছে? কত সুন্দর সুন্দর করে আছে। এই, বাহ, সুন্দর। এটা বলে ব্যাটারি। এটা কি বলে? ব্যাটারি এই লম্বাটাকে কি বলে? প্লাস। ব্যাটারিটাকে কি বলে? মাইনাস। এটার সাথে যেটা আছে সেটাকে বলে কি? অ্যানোড। এটাকে বলে কি? অ্যানোড। ইংরেজি অ্যালফাবেট কি দিয়ে শুরু হয়? এ দিয়ে। এখানেও শুরু হয় কি? এ দিয়ে। এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে কি? ক্যাথোড। মনে থাকবে? ক্লিয়ার? আচ্ছা। আম, তো দেখো, তাহলে ঋণাত্মক আয়নগুলো ঋণাত্মক আয়নগুলো কার দিকে যাবে? অ্যানোডের দিকে। কেন বলো তো? অ্যানোড মানে কি? ধনাত্মক তড়িৎদ্বার। অ্যানোড মানে কি? এটা কি ধনাত্মক না? ধনাত্মকের দিকে কাজ কে যাবে? ঋণাত্মক। আর ঋণাত্মকের দিকে কে যাবে? ধনাত্মক। এটাই বলছে। আয়ত্তপাল বুঝুনি? বুঝুনি এটা তুমি? তুমি এখানে মনোযোগ দাওনি। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার, এটাকে কি বলে? তড়িৎদ্বার বা তড়িৎদণ্ড যুক্ত থাকে তাকে উনি বলে কি? অ্যানোড। এটাকে কি বলে? ক্যাথোড। ধনাত্মক তড়িৎদ্বারের দিকে কে যায়? ধনাত্মকদের দিকে কে যাবে? ধনাত্মক তড়িৎদ্বারের দিকে কে যাবে? ঋণাত্মক আয়ন। আর ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে কে কে যাবে? যেহেতু এটা ঋণাত্মক, তার দিকে কোন আয়ন যাবে? ধনাত্মক আয়ন। বলো তাইলে, বলো। যে তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত তাকে কি বলে? অ্যানোড। আর যে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তাকে কি বলে? ক্যাথোড। তাহলে অ্যানোড হচ্ছে কি? ধনাত্মক তড়িৎদ্বার, তার দিকে কে যাবে? ঋণাত্মক আয়ন। ক্যাথোড হচ্ছে কি? ঋণাত্মক তড়িৎদ্বার, তার দিকে যাবে কি? ধনাত্মক আয়ন। বুঝে গেছে কিনা বলো? ধনাত্মক কাকে আকর্ষণ করবে? ঋণাত্মককে। ঋণাত্মক কে আকর্ষণ করবে? এখন এদের কিছু নাম আছে। অ্যানোডে কে যায় বলো? এরা না? অ্যানোডে যারা যে আয়ন যায়, অ্যানোডে যে আয়ন যায় তাকে বলে কি? অ্যানায়ন। অ্যানোড আয়ন মানে সংক্ষেপে কি বলে? অ্যানায়ন। আয়ন, ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়নের অপর নাম কি বলো? অ্যানায়ন। কারণ সে কার দিকে যাচ্ছে? অ্যানোডের দিকে যাচ্ছে। আর ঋণাত্মক ক্যাথোড দিকে কে যাবে? ধনাত্মক সোডিয়াম। তখন সেটাকে বলবো কি? ক্যাথোড থেকে ক্যাট, ক্যাট আয়ন। একজনকে বলে অ্যানায়ন, একজন বলে ক্যাটন। হাতে এগুলো লিখে বলা হবে যা যা বলছি। দ্রুত লিখো। এটা চিত্রটা আঁকো।